Hello student, I am your educator Yamin Alam and you are watching my beautiful channel লেখাপড়া এক্সপ্রেস। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা দেখো ভেক্টর সম্পর্কে পড়ব। ভেক্টর একটা কি? ভেক্টর একটা ভৌত রাশি। ভেক্টর রাশি সংক্ষেপে আমরা ভেক্টর বলি এটাকে। ভৌত রাশি কি? ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা একটা কি? এটা হলো একটা ভৌত রাশি। ভৌত রাশি মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি কোনগুলো? ভৌত রাশি যেমন ধরো আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তোমার হাত কেটে গেল, তখন আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার কতটা যন্ত্রণা হচ্ছে, তুমি বলবে খুবই যন্ত্রণা করছে বা যন্ত্রণা কমেছে, কিন্তু তুমি বলতে পারবে না যে 5 নিউটন যন্ত্রণা করছে বা 10 নিউটন যন্ত্রণা করছে। ধরো তোমার জ্বর আসলো, আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কতটা অসুস্থতা বোধ করছো, তুমি কি বলতে পারবে যে আমি এত পরিমাণ অসুস্থতা বোধ করছি? তার মানে কিছু কিছু বিষয় রয়েছে আমাদের চারিপাশে, যেমন ও ফর্সা বা ও কালো, কিন্তু কতটা ফর্সা বা কতটা কালো এটা আমরা সংখ্যা মান দিয়ে প্রকাশ করতে পারি না। তার মানে আমাদের চারপাশে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা সংখ্যা মান দিয়ে পরিমাপ করতে পারি না, সংখ্যা মান দিয়ে প্রকাশ করতে পারি না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভৌত রাশি নয়। এগুলো কি? ভৌত রাশি নয়। দিস ইজ নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ভৌত রাশি কোনগুলো? ভৌত রাশি হলো সেগুলো যেগুলো আমরা সংখ্যা মান দিয়ে প্রকাশ করতে পারি। যেমন তোমার উচ্চতা কত, তোমার উচ্চতা কত নিশ্চয়ই সেটা তুমি একটা সংখ্যা মান দিয়ে আমাকে বলতে পারবে যে আমার উচ্চতা 165 সেন্টিমিটার বা 167 সেন্টিমিটার, একটা সংখ্যা মান দিয়ে বলতে পারবে। বা তোমার কত জ্বর হয়েছে, তুমি তখন একটা নির্দিষ্ট তাপমাত্রাকে বলতে পারবে। তাহলে এই যে তাপমাত্রা, এই যে উচ্চতা, এগুলো কি? এগুলো একটা নির্দিষ্ট সংখ্যা মান দিয়ে প্রকাশ করা যায়। তো এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে ভৌত রাশি। হলো? এই সমস্ত বিষয়গুলোই হলো ভৌত রাশি। তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব কত, সেটা তুমি একটা সংখ্যা মানের দ্বারা প্রকাশ করতে পারবে, পরিমাপ করতে পারবে। একটা বোতলে কত পরিমাণ জল রয়েছে, নিশ্চয়ই আমরা এটা পরিমাপ করতে পারবো। তাহলে আমাদের চারিপাশে যে সমস্ত বিষয় আমরা পরিমাপ করতে পারি, যে সমস্ত বিষয় আমরা সংখ্যা মান দিয়ে প্রকাশ করতে পারি, সেগুলোই হচ্ছে ভৌত রাশি। ওকে? এই ভৌত রাশির মধ্যেই এক প্রকারের রাশি হলো ভেক্টর রাশি। তাহলে ভৌত রাশি কি? ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিস হলো সেই সমস্ত বিষয় যেগুলো আমরা সংখ্যামান দিয়ে প্রকাশ করতে পারি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তাই তো? এগুলো সবই কিন্তু হচ্ছে ভৌত রাশি। এবার এই ভৌত রাশির মধ্যে দুটো প্রকারভেদ। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ভৌত রাশির ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যা মান নয়, সংখ্যা মানের সাথে সাথে দিকও দরকার হয়। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি থেকে তোমার স্কুলটা কোন দিকে, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে তোমাকে নিশ্চয়ই বলতে হবে, একটা নির্দিষ্ট দিক আমাকে বলতে হবে অবস্থানটা বলতে গেলে, তাই তো? যে আমার বাড়ি থেকে বার হয়ে উত্তর দিকে 100 মিটার যাবি, তারপরে পূর্ব দিকে 50 মিটার যাবি, এরকমভাবে একটা শুধুমাত্র দূরত্বটা বললে হবে না, দূরত্বের সাথে সাথে তোমাকে দিকটাও বলতে হচ্ছে, যেহেতু তুমি একটা অবস্থান বলছো। বা কোনো একটা বস্তুকে যখন আমরা একটা পার্টিকুলার নির্দিষ্ট দিকে গতিশীল করতে চাইছি, তখন বল প্রযুক্ত করার সাথে সাথে বলটা আমাকে নির্দিষ্ট একটা দিকে কী করতে হবে? প্রয়োগ করতে হবে, যাতে নির্দিষ্ট দিকে বস্তুটা গতিশীল হতে পারে। তাহলে কিছু কিছু বিষয়ে কেবলমাত্র সংখ্যা মান নয়, কিছু কিছু ভৌত রাশি শুধুমাত্র সংখ্যা মান নয়, সংখ্যা মানের সাথে সাথে আমাদের দিকটাও দরকার হয়, অর্থাৎ ডিরেকশন দরকার হয়। সেই সমস্ত ভৌত রাশিগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি, যেগুলো দিকও লাগবে এবং মানও আছে, দুটোই রয়েছে। সেগুলো আমরা কি বলবো? যেমন অবস্থান, সরণ, এগুলো কি এর একটা মানও রয়েছে এবং এর একটা দিকও খুবই গুরুত্বপূর্ণ। এবং স্কেলারের ক্ষেত্রে কি? স্কেলারের ক্ষেত্রে শুধুমাত্র মান রয়েছে, এর কোনো দিক নেই। যেমন তোমার কাছে কত কেজি চাল রয়েছে, বা তোমার উচ্চতা কত, তাই তো? তোমার উচ্চতা কত বা তোমার দেহের তাপমাত্রা কত, এগুলোর জন্য কোনো দিক দরকার হচ্ছে না। তাহলে এগুলো স্কেলার রাশি। তাহলে ভৌত রাশি হচ্ছে দু প্রকারের, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি আর হচ্ছে স্কেলার রাশি। তার মধ্যে স্কেলার রাশি কি? স্কেলার রাশির হচ্ছে মান রয়েছে, মান কি? মান আছে স্কেলার রাশি। আর কি? আর হচ্ছে দিক, কিন্তু দিক নেই, কোনো দিকের কিন্তু দরকার নেই। মানটা বললেই, সংখ্যা মানটাই বললেই কমপ্লিট ইনফরমেশন হয়ে যাবে, তাই তো? আর ভেক্টর রাশির ক্ষেত্রে কি? ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু মানও লাগবে, প্লাস কমপ্লিট ইনফরমেশনের জন্য আমাদের কি লাগবে? দিকও লাগবে। দিক মানে ডিরেকশনটাও আমাদের বলতে হবে। যেমন আমি কি বললাম উদাহরণ, যে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের অবস্থান কোথায়, সেটা যদি অ্যাকচুয়ালি তুমি বলতে চাও, তাহলে তোমাকে অবশ্যই দিককে কনসিডার করতে হবে, নাহলে তো সে তোমার বাড়ি থেকে পৌঁছাতেই পারবে না, তাই না? তোমাকে দিকটাও বলে দিতে হবে যে কোন দিকে। তাহলে আমরা কি বুঝলাম? যে সমস্ত রাশির মান রয়েছে কিন্তু কোনো দিকের দরকার নেই, সেগুলো স্কেলার রাশি। যে সমস্ত রাশির মান এবং দিক দুটোই রয়েছে, সেগুলো ভেক্টর রাশি। কিন্তু শুধু কি এই শর্তটা হলেই কি স্কেলার ভেক্টর রাশি? না, এর সাথে কিন্তু আরও একটা শর্ত রয়েছে। যেমন তোমার তোমার কাছে কোনো একটা হাঁড়িতে 3 কেজি চাল রয়েছে, তার সঙ্গে ধরো আরও 4 কেজি চাল নিয়ে আসলে, তোমার হাঁড়িতে ধরো 3 কেজি চাল রয়েছে, আরও 4 কেজি চাল নিয়ে আসলে, তাহলে তোমার কত হলো? 7 কেজি সিম্পল চাল হয়ে গেল। বা তোমার কাছে একটা 3 মিটারের ফিতে রয়েছে, তার সাথে আরও তুমি 4 মিটার যুক্ত করলে, তাহলে কত হলো?
4 মিটার যুক্ত করলে তাহলে 7 মিটার হলো। তার মানে স্কেলারের যে সংযোজন বা স্কেলারের যে যোগফল সেগুলো জাস্ট আমরা সংখ্যা মানটা জুড়ে দিলেই কিন্তু যোগফল হয়ে যায়। মানে সাধারণ যে বীজগাণিতিক নিয়ম, সেই সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে স্কেলার রাশিগুলোর যোগফল হয়। কি সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে। বা 4 কেজি তোমার হাঁড়িতে চাল রয়েছে, সেখান থেকে তুমি 3 কেজি তুলে নিলে, কোন দিক থেকে চাল তুলছো থোড়ি তার উপর ডিপেন্ড করবে। 3 কেজি তুলে নিলে কত, 1 কেজি চাল থাকবে। এরকম সিম্পল। এরকম কি যে স্কেলার রাশির ক্ষেত্রে আমাদের সাধারণ যোগ বিয়োগ করলেই হবে, সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করলেই হবে। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে যেহেতু দিক রয়েছে, সেহেতু মানের সাথে সাথে দিকটাও কনসিডার করে আমরা লব্ধি বা রেজাল্ট্যান্টটা পাবো, তাই তো। যেমন হচ্ছে তুমি তোমার বাড়ি থেকে, এটা ধরো তুমি তোমার বাড়ি থেকে ধরো 3-4 মিটার, কোথায় 4 মিটার প্রথমে কোন দিকে গেলে, পূর্ব দিকে গেলে। এই দিকটা কি দিক হয়, এই দিকটা ইস্ট হয়। উপরের দিকটা কি, উপরের দিকে নীল আকাশ নর্থ, আর নিচে কি, নিচে হচ্ছে সমুদ্র এস মানে সাউথ। মনে রাখার জন্য আমি বলছি, নীল আকাশ নর্থ, সমুদ্র নিচের দিকে এস সাউথ, আর ইয়ামিনসের ডান হাতে, আর ইস্ট, আর এদিকে কি বাকিটা পড়ে থাকে ওয়েস্ট। তার মানে ধরো তুমি 4 মিটার কি পূর্ব দিকে গেলে, তুমি 4 মিটার বা 4 কিলোমিটার ধরে নাও, 4 কিলোমিটার কি পূর্ব দিকে গেলে, তারপরে আবার ফের 3 কিলোমিটার গেলে, 3 কিলোমিটার গেলে, তাহলে তোমার অবস্থান এখন কোথায়, তোমার অবস্থান এখন 7 কিলোমিটার তোমার বাড়ি থেকে পূর্ব দিকে অবস্থান। আবার যদি তুমি 4 কিলোমিটার এখানে গিয়ে পূর্ব দিকে গিয়ে 3 কিলোমিটার কোন দিকে, সাউথের দিকে যেতে, 3 কিলোমিটার সাউথের দিকে যেতে, তাহলে তোমার অবস্থান তোমার বাড়ি থেকে কোথায় হতো, তোমার বাড়ি থেকে তোমার অবস্থানটা হয়ে যেত, দেখো এটা যদি আমরা বার করি তাহলে এটা কত হবে, √4² প্লাস √3², তার মানে এর ভ্যালুটা হয়ে যাবে 5। তার মানে তোমার অবস্থান হয়ে যেত তোমার বাড়ি থেকে দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ সাউথ ইস্টের দিকে 5 কিলোমিটার দক্ষিণ পূর্বে তোমার অবস্থান হতো তোমার বাড়ি থেকে। বা তুমি 4 মিটার এদিকে গিয়ে 4 মিটার এই সাইডেও যেতে পারতে, তাহলে তোমার অবস্থান তখন কোথায় হতো, 5 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। এরকম এরকম একাধিক কি অপশান আমরা পাবো ডিপেন্ডিং অন ডিরেকশন অলসো। তার মানে শুধুমাত্র সংখ্যা মান নয়, এখানে আমরা রেজাল্ট্যান্ট লব্ধিটা কি পাবো, দুটোর ফলাফল কি পাবো, সেটা দিকের ওপর নির্ভর করবে। তার মানে যখন আমরা দুটো ভেক্টর রাশি যোগ করব, তখন আমাদের মানের সাথে সাথে দিকটাও কি করতে হবে, কনসিডার করতে হবে। যেমন তুমি একটা বই ধরো, তোমার কাছে যদি একটা বই বা খাতা থাকে, তুমি যদি এই বই খাতায় কোনা দুটো ধরে টানো, এই কোনা দুটো টেনে দুটো এফ বল প্রয়োগ করো, তাহলে দেখবে যে এই বইটা দুই কোনা বরাবরই গতিশীল হচ্ছে না, মাঝ বরাবর গতিশীল হচ্ছে। কেন এরকম হলো, কারণ এর যে রেজাল্ট্যান্ট, এর যে লব্ধি, এর যে যোগফল, দুটো বলের যে লব্ধি বল, সেটা এই মাঝ বরাবর ক্রিয়া করছে। সেই কারণে কি হলো, এই বইটা মাঝ বরাবর গতিশীল হচ্ছে। তার মানে কেবলমাত্র ভেক্টরের ক্ষেত্রে সংখ্যা মান নয়, সংখ্যা মানের সাথে সাথে আমাদের দিকটাও কি করতে হবে, কনসিডার করতে হবে। সেই কারণে ভেক্টর রাশির যোগফলের ক্ষেত্রে সাধারণ বীজগণিতিক নিয়মে যোগফলটা হয় না। সাধারণ বীজগণিতিক নিয়মে যোগ করলে এখানে থোড়ি আসতো 4 + 3 = 5, বা 4 কিলোমিটার গিয়ে দেখা গেল 3 কিলোমিটার ফিরে এলো, তাহলে কত হচ্ছে, 1 কিলোমিটার পূর্ব দিকে হচ্ছে, তাহলে 4 + 3 = তো 7, 1 কিলোমিটার কী করে হবে। তার মানে নিশ্চয়ই ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে আমাদের একটা আলাদা নিয়ম ফলো করতে হবে, যেটাকে আমরা কি বলি, ভেক্টর বীজগাণিতিক নিয়ম। কিসের ভেক্টর বীজগাণিতিক নিয়ম। তাহলে এ কি ফলো করে, স্কেলার রাশিগুলো সাধারণ বীজগাণিতিক নিয়ম, সাধারণ বীজগাণিতিক নিয়ম ফলো করে, তাই তো, বীজগাণিতিক নিয়ম ফলো করে। আর ভেক্টর রাশিগুলো কি ভেক্টর বীজগাণিতিক নিয়ম ফলো করে, ভেক্টর বীজগাণিতিক নিয়মকে কি করবে, ভেক্টর বীজগাণিতিক নিয়মকে ফলো করবে। হলো, তার মানে দুটো শর্ত অবশ্যই মেনে চলতে হবে। একটা হচ্ছে ভেক্টর রাশি হতে গেলে মান এবং দিক দুটোই থাকতে হবে, প্লাস হচ্ছে ভেক্টর বীজগাণিতিক যে নিয়ম সেটা মেনে চলতে হবে। যেমন হচ্ছে প্রবাহ মাত্রা, কারেন্টের ক্ষেত্রে কি হয় বলো তো, কারেন্ট হচ্ছে তোমার একটা ব্যতিক্রম। যেমন কারেন্টের ক্ষেত্রে কারেন্টের মান এবং দিক দুটোই আছে, আমরা জানি ডিরেকশন রয়েছে, তাই তো। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে কারেন্টের ডিরেকশন। কিন্তু কারেন্টের ক্ষেত্রে এই ভেক্টর বীজগাণিতিকের নিয়মটা কি করে, মেনে চলে না কারেন্ট তড়িৎ প্রবাহের ক্ষেত্রে। মানে ধরো এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এই তার দিয়ে কত যাবে, জাস্ট কোনো ডিরেকশনের ওপরেই নির্ভর করবে না, 5 আর 2 কত, 7 অ্যাম্পিয়ার কারেন্ট চলে যাবে। মানে সিম্পল সাধারণ বীজগাণিতিক যোগটা হয়। সেই কারণে কারেন্টের ক্ষেত্রে অর্থাৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে বা চাপের ক্ষেত্রে বলো, এগুলো কিন্তু দিক থাকলেও এগুলো কিন্তু ভেক্টর রাশি নয়, কারণ কি ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলে না এরা। তার মানে ভেক্টর বীজগাণিতিক নিয়মটাও কিন্তু মেনে চলতে হবে। তাহলে এই ধরনের রাশিগুলোকে কিন্তু টেনসর কোয়ান্টিটি বলে। তো এই টেনসর নিয়ে কিন্তু এখন টেনশন করার কোনো দরকারই নেই, এগুলো আমাদের সিলেবাসের বাইরের জিনিস। তাহলে ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলতে হবে, মান ও দিক থাকতে হবে। তাহলে কতগুলো ভেক্টর রাশির উদাহরণ বলো তো, যেমন হচ্ছে বল, সরণ,
তাই তো? যেমন ক্ষেত্রফল, এগুলো সবই হচ্ছে ভেক্টর রাশি, এদের মানও রয়েছে একটা এবং দিকও রয়েছে। আর অন্যদিকে স্কেলার রাশির উদাহরণ কি? স্কেলার রাশি যেমন তোমাকে বললাম ভর, তাপমাত্রা, অতিক্রান্ত দূরত্ব, এগুলো সবই কিন্তু হচ্ছে স্কেলার রাশি। তাহলে এই হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি জিনিসটা কি সেটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম, বিষয়টা কি। এবার এই ভেক্টর রাশিকেই সংক্ষেপে বলা হয় ভেক্টর, মানে ভেক্টর চ্যাপ্টারে আমরা ভেক্টর রাশি সম্পর্কে পড়ব। এই সমস্ত রাশি যেগুলোর মান এবং দিক রয়েছে এবং যেগুলো যোগ করার জন্য, যেগুলো লব্ধি পাওয়ার জন্য আমাদের ভেক্টর বীজগাণিতিক নিয়মকে ফলো করতে হয়, ভেক্টর বীজগাণিতিক নিয়মকে মেনে চলতে হয়। ঠিক আছে? তো চলো এবার আমরা ভেক্টরের জ্যামিতিক প্রকাশটা দেখে নিই। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, মানে ভেক্টরকে আমরা কি করে জ্যামিতিকভাবে প্রকাশ করব সেটা পড়ব। ভেক্টরকে জ্যামিতিক প্রকাশ আর কিছুই নাই, একটা সরলরেখা দিয়ে আমরা প্রকাশ করি এবং সরলরেখায় একটা তীর চিহ্ন দিয়ে সরলরেখার যে দৈর্ঘ্য সেটা ভেক্টরের মানকে বোঝাবে এবং তীর চিহ্নটা ভেক্টরের অভিমুখকে বোঝাবে। ধরো 10 সেন্টিমিটার, ধরো হচ্ছে 10 সেন্টিমিটার ইস্ট দিকে সরণ, ধরো কোনো একটা কণার কোনো একটা পার্টিকুলার 10 সেন্টিমিটার ইস্টে সরণ হয়েছে, তাহলে সেটা আমরা কি করে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্ট করবো, জ্যামিতিকভাবে কী করে প্রেজেন্ট করবো? একটা 10 সেন্টিমিটারের সরল রেখে এঁকে দেবো, সিম্পল হলো। তাহলে এই সরলরেখার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এই ভেক্টরটার মান 10 সেন্টিমিটারকে নির্দেশ করবে এবং অভিমুখ কি ইস্ট দিকে, তার মানে এই তীর চিহ্ন দিয়ে দিলাম, ব্যাস এটাই জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। এবং এই যেদিক থেকে তীর চিহ্ন শুরু হচ্ছে সেটাকে আমরা বলি আদি বিন্দু, যেদিক থেকে তীর চিহ্ন শুরু হচ্ছে সেটাকে আমরা বলি আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, আর যেদিকে গিয়ে শেষ হচ্ছে সেটাকে আমরা বলি অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট, অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল। ওকে, তাহলে ইনিশিয়াল পয়েন্ট, টার্মিনাল বা ফাইনাল পয়েন্ট হলো। আর তাহলে এটার যদি নাম দিই আমরা এ পয়েন্ট ও আদি বিন্দুর এবং অন্তিম বিন্দুর নাম যদি বি দিই, তাহলে আমরা এই এ বিটাকে লিখতে পারি যে এ বি ভেক্টর। কীভাবে লিখতে পারি? প্রথমে আদি বিন্দুটা লিখে নিলাম, তারপরে অন্তিম বিন্দুটা লিখলাম, আর উপরে দিকে মানে এ বি সরল লেখা সেটা এ বিটা লিখলাম, আর উপরে এই তীর চিহ্নটা কী জন্য দিলাম? যাতে এটা একটা ভেক্টর সেটা বোঝা যায়, সেই জন্য এর মাথার উপরে একটা তীর চিহ্ন বসিয়ে দিলাম যে ভাই এ হলো একটা ভেক্টর, তার জন্য এর মাথার উপরে একটা চিহ্ন বসিয়ে দিলাম, ইনি একজন ভেক্টর বলে মাথার উপর তীর চিহ্ন, এর একটা ডিরেকশান রয়েছে সেটা বোঝানোর জন্য এর মাথার উপর বসিয়ে দিলাম তীর চিহ্ন হলো। তাহলে এ বি একটা ভেক্টর। বা এরকমভাবেও মাঝে মাঝে লেখা যায়, কোনো একটা ইংরেজি লেটারের এ তার মাথার উপর কি বসিয়ে দিলাম, মানে কি এর ডিরেকশন রয়েছে, এর ভেক্টর এটি, তারপরে কি আবার বসিয়ে দিলাম বি, তার উপরে তীর চিহ্ন, মানে কি বি একটি ভেক্টর এবং মানে এর চিহ্ন এর মাথার উপর নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তারপরে হচ্ছে কি সি, তাই তো সি এর মাথার উপর বসিয়ে দিলাম আবার ফের সি একটি ভেক্টর। তার মানে উপরে তীর চিহ্ন মানে কি বোঝাচ্ছে? যে এর ডিরেকশন রয়েছে, এর অভিমুখ রয়েছে, এটা একটি ভেক্টর, আমি একটা ভেক্টর, এটাই বলতে চাচ্ছি, বুঝতে পারলে? এবার যখনই আমরা আরেকটা চিহ্ন সম্পর্কে বলবো, মডিউলাস। কি চিহ্ন? যে এই যে দুটো দাগ এটাকে বলা হয় মডিউলাস চিহ্ন। ধরো এই এবি ভেক্টরটাকে যখন আমি এই মডিউলাস চিহ্নের মধ্যে বসাবো, এবি ভেক্টর, তার মানে বোঝাবে যে এই এবি ভেক্টরের কেবলমাত্র মডিউলাস মানে মানটাকে বোঝাচ্ছে, মান কত? মানে 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটারটাকে বোঝাচ্ছে, নাকি ডিরেকশনটাকে বোঝাচ্ছে। কখন? যখন আমরা মডের মধ্যে বসিয়েছি, মডিউলাসের মধ্যে বসিয়েছি, ঠিক আছে, মডিউলাস চিহ্ন। বা এই যে এ ভেক্টর, তার মানে কি এই এ ভেক্টরের শুধুমাত্র মানটা, এই মডিউলাস চিহ্ন বসানো মানে কি অ্যাভয়েড ডিরেকশন। ওকে, কি বলছে এই মডিউলাস চিহ্ন মানে কি বলছে? অ্যাভয়েড ডিরেকশন। এখানে ডিরেকশন আমরা অ্যালাউ করছি না, জাস্ট মানটা নেব। তারপরে হচ্ছে বি ভেক্টরের মডিউলাস, তারপরে কি সি ভেক্টরের মডিউলাস। বা মডিউলাস লেখার জন্য আমরা এত জটিলভাবে না লিখে সিম্পলভাবে লিখতে পারি যে এ বি, সংক্ষেপে ভেক্টর চিহ্নটা আমরা কি করব? দেব না। তার মানে যদি না দেওয়া থাকে তাহলে আমি কি বলবো? সংখ্যা মানটা বুঝেছে, জাস্ট জাস্ট ম্যাগনিটিউডটা বুঝিয়েছে, সংখ্যামান বা ম্যাগনিটিউডটা বুঝিয়েছে। বা এ বা বি বা সি, এগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে তোমার জাস্ট মানটাকে বোঝানো হচ্ছে, যেহেতু আমরা ভেক্টর চিহ্ন দিই। তো এইভাবে কিন্তু আমরা ভেক্টরের জ্যামিতিক প্রকাশ করে থাকি। তো এবার ব্যাপার হলো যে আমরা এখানে 10 সেন্টিমিটার ইস্ট এঁকেছি, আমাকে তো কোনো সময় বলতে পারে যে 10 কিলোমিটার নর্থ, তাহলে তুমি কি করে আঁকবে? 10 কিলোমিটার থোড়ি আমার স্কেলে 10 কিলোমিটার রয়েছে, তাহলে আমরা এক এক সেন্টিমিটারকে ধরে নিই না 1 কিলোমিটার, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 কিলোমিটার ধরে নিই। তাহলে 10 সেন্টিমিটার তুমি এখানে সরল রেখে এঁকে নাও, 10 সেন্টিমিটার উত্তর দিকে এঁকে নাও এবং উত্তর দিকে তীর চিহ্ন দিয়ে দিলে উত্তর দিকে উপরের সাইডটা হয়, তাই তো? নর্থ ফর নীল আকাশ, তাই তো? তাহলে উপরের দিকটা হয়, তাহলে এখানে হয়ে যাবে তোমার 10 কিলোমিটার কি 10 কিলোমিটার নর্থ এঁকে ফেললাম। এরকম 10 নিউটন তোমাকে দেখা গেলো 10 নিউটন ফোর্স ওয়েস্ট ডিরেকশানে, তাহলে 10 নিউটন থোড়ি আমার স্কেলে নিউটন থাকে, তাহলে কী করে আঁকবো? আমি ধরে নিই যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 নিউটন, 1 সেন্টিমিটার বা 10 নিউটন নয়, ধরো দিয়ে দিল 10 নিউটনই ধরে নাও,
তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল টু কী ধরে নেবো, 1 নিউটন ধরে নিলাম। তাহলে এখানে 10 সেন্টিমিটার কে নাও, 1 নিউটন কত, 10 নিউটন তোমাকে আঁকতে দিলাম ওয়েস্টে। তাহলে ওয়েস্টের দিকে কী হবে, তীর চিহ্ন হবে, তাহলে এদিকে তীর চিহ্ন, আর এটা কি কত, 10 সেন্টিমিটার। এই তো হয়ে গেল 10 নিউটন ওয়েস্টের দিকে, তাই তো। তার মানে আমরা আমাদের স্কেলটাকে কি করব, স্কেলটাকে আমরা আমাদের সুবিধা মতো ধরে নিয়ে এভাবে কিন্তু আঁকতে পারি। তো এই ছিল কিন্তু ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। এবার আমরা কিছু বিশেষ প্রকারের ভেক্টর সম্পর্কে জানব, হলো কিছু বিশেষ প্রকারের ভেক্টর সম্পর্কে জানবো, যে বিশেষ প্রকারের ভেক্টর যেমন হচ্ছে তোমার সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরস। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরস কি বলো তো, কিছু বিশেষ প্রকারের ভেক্টরের মধ্যে আমি কি বললাম, যে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর, সমান ভেক্টর বা এদেরকে কি বলে, ইকুয়াল ভেক্টরস। সমান ভেক্টর বলতে যে ভেক্টরের মান এবং দিক দুটোই একই। যেমন এর তার মানে আমরা কিভাবে আঁকবো, যে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, যার দৈর্ঘ্য দুটোই সমান হতে হবে, কারণ এর মানটাও সেম, এর মানও এক, দৈর্ঘ্য দুটোই সমান, এবং এর ডিরেকশনও এক, এর দিকও এক। দেখো দুটোই ইস্টের দিকে রয়েছে, ইস্টের দিকে অভিমুখ করে রয়েছে। তার মানে যে ভেক্টর, ধরো এর নাম দিলাম এ বি, এর নাম দিলাম হচ্ছে সিডি, তার মানে এটা এ ভেক্টর, এটাও কি এ ভেক্টর, সেম ভেক্টর। তার মানে যে ভেক্টরের মান ও দিক দুটোই এক, তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। মানে এটা সেম একই জিনিস। এটা যদি 10 সেন্টিমিটার ইস্টকে বোঝায়, এটাও তো সেই 10 সেন্টিমিটার ইস্টকেই বোঝাচ্ছে, তাহলে ডিফারেন্স কোথায়, একই তো। সেই কারণে ইকুয়াল ভেক্টর। মানে একটা ভেক্টরকে আমরা যদি সমান্তরালভাবে প্যারালালি শিফট করাই, প্যারালালি যদি সরিয়ে নিই, তাহলে ভেক্টরটা চেঞ্জ হবে না, তাই তো, ভেক্টরটা চেঞ্জ হবে না। যে ভেক্টরগুলোকে আমরা সমান ভেক্টর বা ইকুয়ালস ভেক্টর বলবো। দেখা গেলো এরকম রয়েছে, নর্থের দিকে 10 সেন্টিমিটার নর্থ, এটাকে আমরা প্যারালালি এখানেও সরিয়ে নিয়ে আসতে পারি। তো এখানেও কি বোঝাচ্ছে, যদি দৈর্ঘ্যটা সেমই হয়, এটাও 10 সেন্টিমিটার নর্থই বোঝাবে। তার মানে একটা ভেক্টরকে আমরা যদি প্যারালালি শিফটিং, এটাকে বলা হয় প্যারালালি শিফটিং অফ এ ভেক্টর, প্যারালাল শিফট করি, সমান্তরালভাবে সরিয়ে নিয়ে যাই, তাতে ভেক্টরের মান এবং দিক যদি চেঞ্জ না হয়, তাহলে তারা সমান ভেক্টর, তারা একই ভেক্টর হবে। বুঝতে পেরেছো? তার মানে একটা ভেক্টরকে আমরা সমান্তরালভাবে কি করতে পারি, সমান্তরালভাবে সরিয়ে নিয়ে যেতে পারি, এটাকে বলে প্যারালাল শিফটিং অফ ভেক্টর। এটা গেল সমান ভেক্টর। এবার হচ্ছে বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর কি, বিপরীত ভেক্টরের ক্ষেত্রে মানটা কি হবে, মানটা সেমই থাকবে, মানে এই দৈর্ঘ্যটা সেমই, মান সেমই, কিন্তু বাট ডিরেকশন, দিকটা কি অপোজিট, ডিরেকশন ইজ অপোজিট, মানে দিকটা হলো অপোজিট, হলো ডিরেকশনটা কি অপোজিট, মান সেমই বাট ডিরেকশন ইজ অপোজিট। মানে এটার নাম দিলাম ধরো ই এফ, তার মানে এটা কি আমরা লিখবো মাইনাস এ ভেক্টর। ওকে, এর মানটা একই কিন্তু ডিরেকশন আলাদা। তার মানে আমরা লিখতে পারি এ বি ভেক্টর ইকুয়াল টু সিডি ভেক্টর, যেহেতু এরা ইকুয়াল ভেক্টর, বাট এফ ই, প্রথমে আমরা কিভাবে লিখি, প্রথমে আদি বিন্দু লিখি, তারপরে অন্তিম বিন্দু লিখি। আদি বিন্দু এখানে কি এফ, এখানে অন্তিম বিন্দু কি ই, তার মানে এখানে লিখবো মাইনাস অফ এফ ই ভেক্টর। মাইনাস অফ কেন লিখলাম, কারণ এটা হচ্ছে বিপরীত ভেক্টর, এর ডিরেকশনটা আলাদা। তাহলে আমরা যদি এখানটায় অন্য একটা ভেক্টরকে নিই, যদি আমরা এটা ইএফ বরাবর নিতাম, যদি আমরা এটা ইএফ বরাবর নিতাম, মানে ধরো এটার বদলে যদি আমরা এরকমভাবে নিতাম ইএফ, মানে ডিরেকশন সেমই থাকলো, কিন্তু ডিরেকশনটা যদি চেঞ্জ করে দিতাম, তাহলে নিশ্চয়ই এ বি সি ডি এবং ইএফ, এ বি সি ডি এবং ইএফ সবাই সমান হতো। তার মানে এখানে আমরা লিখতে পারি কি ইএফ ভেক্টর, তাই তো, তাই তো, সমান হতো। তাহলে ইএফ ভেক্টর ইকুয়াল টু, আমরা আবার কি লিখতে পারি, ইএফ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ এফ ই ভেক্টর, তাই তো। এটা অনেক জায়গায় কাজে লাগবে, যে ইএফ ভেক্টর ইকুয়াল টু, আমরা যদি ঘুরিয়ে দিই দুটো ডিরেকশনটা চেঞ্জ করে দিই, তাহলে ইএফ ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ এফ ই ভেক্টর। তাহলে এই ছিল হচ্ছে বিপরীত ভেক্টর। এরপর আমরা করবো এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। কি ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর বা এক রেখীয় ভেক্টর, তাই তো। মানে এক রেখীয় ভেক্টরটা বা কোলিনিয় ভেক্টর হচ্ছে এক রেখীয় ভেক্টর, বা একে বলা হয় কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কোনগুলো বলো তো, কোলিনিয়ার ভেক্টরগুলো হচ্ছে একাধিক সমান্তরাল ভেক্টর, সমান্তরাল প্যারালাল হলেই হবে, হোক সমান বা বিপরীত, হলো হোক একই দিকে বা বিপরীত দিকে, অথবা সমান হতেও পারে অসমানও হতে পারে, কিন্তু প্যারালাল হতে হবে, সমান্তরাল হতে হবে। যেমন হচ্ছে তোমার এখানে ধরো একটা ভেক্টর রয়েছে এবি ভেক্টর, আর একটা ভেক্টর রয়েছে সিডি ভেক্টর, যেটা হচ্ছে সমান নয় অসমান, কিন্তু এরা একে অপরের কি প্যারালাল, মানে সমান্তরাল। অথবা আরেকটা ভেক্টর রয়েছে ধরো সমান, এ বির সঙ্গে সমান, বাট এটা হচ্ছে বিপরীত, মানে ইএফ ভেক্টর ধরে নাও এটা একটা। কিন্তু এই সব ভেক্টরগুলোই হচ্ছে কোলিনিয়ার ভেক্টর, বা কি এই সব ভেক্টরগুলো হচ্ছে কোলিনিয়ার বা একরেখীয় ভেক্টর। কেন, কারণ এরা একে অপরের সঙ্গে সমান্তরাল, হোক সমান বা অসমান, হোক একই দিকে বা বিপরীত দিকে,
তাতে আমাদের কিছু যায় আসে না, জাস্ট প্যারালাল সমান্তরাল হলেই সেগুলোকে আমরা একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলতে পারবো। এখানেও একটা ভেক্টর থাকতে পারে যে জিএইচ ভেক্টর, কি জিএইচ ভেক্টর, তাহলে এই ভেক্টরটা তো এর সঙ্গে সমান্তরাল, তাহলে আমরা বলবো জিএইচ ভেক্টর এবং এবি ভেক্টর কোলিনিয়ার। বুঝতে পারলে, সমান্তরাল হলে সেটা হচ্ছে কোলিনিয়ার ভেক্টর বা একরেখীয় ভেক্টর। এবার হচ্ছে একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর, একে বলা হয় একতলীয় ভেক্টর বা হচ্ছে কোপ্লেনার ভেক্টর। একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর কি বলতো, যে সমস্ত ভেক্টর একই তলে অবস্থান করে, সেম প্লেনে। যেমন এখানে আমি যে ভেক্টরগুলো এঁকেছি সব ভেক্টরগুলো এই যে বোর্ড, এই যে প্লেন বা এই যে ওয়াল, এই ওয়ালের প্লেনে রয়েছে, তাই তো? তাহলে এই সমস্ত সব ভেক্টরগুলো, এখানে যে ভেক্টরগুলো এঁকেছি সবগুলোই কিন্তু একতলীয় ভেক্টর, মানে যে সমস্ত ভেক্টর একটা নির্দিষ্ট মানে একই প্লেনে থাকবে সেইগুলোকে আমরা একতলীয় ভেক্টর বলবো। এবং অবশ্যই তোমরা জেনে রেখো যে যে কোনো দুটি ভেক্টর কিন্তু সবসময়, যে কোনো দুটি ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর, ধরো এ বিটা এখানে আমি আলাদা করে আঁকি, ধরো এ বি একটা ভেক্টর আর আমার এই মার্কারটা হলো আরেকটা ভেক্টর, তাহলে এবং তাহলে এই 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 ভেক্টরটা ধরো এইরকম রয়েছে, তাহলেও দেখো এই মার্কার এবং এ বি সেম প্লেনে রয়েছে, মানে যে কোনো দুটো ভেক্টর কিন্তু অলওয়েজ কী হবে, অলওয়েজ দুটো ভেক্টর হলে সেটা অলওয়েজ কোপ্লেনার হবে, মানে একই তলে হবে। দেখো এরকম করে দিলাম তাও কি, এরকম করে দিলেও দেখো সেম একটা প্লেনই পাবো আমি, বা এরকম করে দিই সেম একটা প্লেনই পাবো, বা এরকম করে দিই সেম একটা প্লেনই পাবো, মানে দুটো ভেক্টর হলে কোপ্লেনারই পাবো, কিন্তু দুইয়ের অধিক হলে তখন কোপ্লেনার হতেও পারে না হতেও পারে, একতলীয় হতেও পারে না হতেও পারে, একই তলে অবস্থান করতেও পারে না করতেও পারে। হলো, তাহলে একতলীয় ভেক্টরটা গেল। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভেক্টর, যেটা হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। কি ভেক্টর? একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। একক ভেক্টর বা হচ্ছে ইউনিট ভেক্টর। একক ভেক্টর বা হচ্ছে ইউনিট ভেক্টর। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কি, কোনো একটা নির্দিষ্ট দিকে যদি কোনো একটা ভেক্টরের মান 1 হয়, ভেক্টরের ম্যাগনিটিউডটা মানটা কত হবে, 1 হবে, ম্যাগনিটিউড কত হবে, মানটা কত হবে, 1 হবে, ভেক্টরের মান কত হবে, মান 1, কোনো একটা নির্দিষ্ট দিকে ভেক্টরের মান যদি 1 হয় সেটাকে আমরা একক ভেক্টর বলি। এবং একক ভেক্টরকে আমরা একটা বিশেষ একক ভেক্টরের জন্য আমরা বিশেষ চিহ্ন ব্যবহার করি। ধরো এন যদি একটা একক ভেক্টর হয় তাহলে এন এর উপরে আমরা ক্যাপ বসাই, এই ক্যাপ দিয়ে আমরা একক ভেক্টরকে বোঝাই। বা এ যদি একটা একক ভেক্টর হয় তাহলে এ এর উপর আমরা ভেক্টর চিহ্ন দেবো না, এর উপর ভেক্টর চিহ্ন দেবো না, কী দেবো, একক ভেক্টরের জন্য আমরা নতুন চিহ্ন ব্যবহার করি, সেটা হলো ক্যাপ। এটা কি বলা হয়, এ ক্যাপ বা হ্যাটও বলে থাকে অনেক সময়, এ হ্যাট বা এ ক্যাপ, এন ক্যাপ, এ ক্যাপ। তার মানে একক ভেক্টর কি, একক কোনো নির্দিষ্ট দিকে যদি ভেক্টরের মানটা 1 হয় তাহলে সেটাকে আমরা বলবো একক ভেক্টর। হলো, তাহলে কোনো একটা ভেক্টরের আমরা জানি যে একটা মান থাকে এবং একটা দিক থাকে, আমরা ছবি দিয়ে রেখেছিলাম যে একটা মান, এই যে এই দৈর্ঘ্যটা এটা মান এবং দিক থাকে, তাই তো? তাহলে কোনো একটা ভেক্টরের যে মান এবং মানকে আমরা কিভাবে লিখেছিলাম, এ ভেক্টর, এ ভেক্টর এরকম করে লিখেছিলাম না, এ ভেক্টর বা এ, তাই তো, বা এ বি ভেক্টর, এটা মানকে লিখেছিলাম না। তাহলে কোনো একটা ভেক্টরের যে মান, এই মানটা দিয়ে আমরা যদি ওই ভেক্টরের অভিমুখে, মানে যে ভেক্টরটার মান, সেই ভেক্টরটার যে ভেক্টরটার আমরা মান নিয়েছি সেই ভেক্টরটারই অভিমুখে যদি আমরা একক ভেক্টর দিয়ে গুণ করি তাহলে আমরা তো মূল ভেক্টরটা পেয়ে যাব, পাবো না? তাহলে মানটা দিয়ে ধরো এ হচ্ছে একটা কি ভেক্টর, এ হচ্ছে এ ভেক্টরের মান হচ্ছে এ ভেক্টরের মান হচ্ছে এ, তাহলে ওটাকে যদি আমরা ওই এ ভেক্টরের ডিরেকশানে একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করি তাহলে এ ভেক্টর এ ক্যাপের মান তো 1, আর এটা হচ্ছে এ ভেক্টরের মান, তাহলে আমরা কি পেয়ে যাব, এ ভেক্টর পেয়ে যাব। তাহলে এটা ইকুয়াল টু কি পেয়ে যাব, এ ভেক্টর পেয়ে যাব, কারণ এর মান হচ্ছে 1 আর এটা হচ্ছে শুধুমাত্র মান, তাহলে এদের গুণফলটা কি, আমরা অরিজিনাল এ ভেক্টরটা পেয়ে যাব। তার মানে কোনো একটা ভেক্টরের যে মান, সেই মানকে আমরা যদি ওই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর দিয়ে গুণ করি, ইউনিট ভেক্টর দিয়ে গুণ করি, তাহলে আমরা মূল ভেক্টরটা পেয়ে যাব। তাহলে ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের মান কত হবে, এ ভেক্টর বাই হচ্ছে এ। ওকে, তার মানে এটা দিয়ে আমাদের পরে অঙ্ক করতে হবে যে এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর যদি এ ক্যাপ হয় তাহলে এ ভেক্টর বাই হচ্ছে কি এ, বা এরকমভাবেও লেখা যাবে এ ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। মড অফ এ ভেক্টর মানে এ ভেক্টরের মডিউলাস, ম্যাগনিটিউড, মান। হলো, তাহলে এটাই গেল তোমাদের, এইটুকু বেসিক রয়েছে একক ভেক্টরে, ইউনিট ভেক্টরে। আরও পরে অঙ্ক করতে করতে এবং শিখতে শিখতে আরও বিষয়টা ক্লিয়ার হবে। আরেক টাইপের ভেক্টর হচ্ছে জিরো ভেক্টর বা নাল ভেক্টর। কি ভেক্টর, জিরো ভেক্টর বা শূন্য ভেক্টর। কি, জিরো ভেক্টর বা নাল ভেক্টর বা শূন্য ভেক্টরও বলা হয়ে থাকে। জিরো ভেক্টর কি, জিরো ভেক্টর
বা হচ্ছে শূন্য ভেক্টর। এই জিরো ভেক্টরটা কি? জিরো ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান হচ্ছে শূন্য, অর্থাৎ কোনো একটা ভেক্টর নির্দেশক রেখা অংশের, কোনো একটা ভেক্টর নির্দেশক রেখা অংশ এটা ধরো, এটা যদি আদি বিন্দু এটা, মানে ইনিশিয়াল পয়েন্ট এটা এবং ফাইনাল পয়েন্ট এটা, এই দুটোই যদি মিলে যায়, এই দুটো ধরো যদি মিলে যায়, যেমন হচ্ছে একটা সার্কেলের ভিতর যদি সার্কেলের মধ্যে গতিশীল একটা বস্তুর ক্ষেত্রে তুমি ধরতে পারো যে একটা পয়েন্ট এসে মিলিয়ে যাচ্ছে আদি বিন্দু এবং ফাইনাল বিন্দু, তাহলে এর সরণ কত? এর সরণ শূন্য। তাহলে এই সরণ তো একটা ভেক্টর আছে, তাহলে এই শূন্যটা কি? শূন্যটা স্কেলার না ভেক্টর? বা কোনো একটা বস্তুকে দুই দিক থেকে ধরো এফ এফ বল প্রয়োগ করছে, এখানে একটা বস্তু রয়েছে, এদিকে এফ ভেক্টর বল প্রয়োগ করছে, এদিকে এফ ভেক্টর বল ক্রিয়া করছে, তার মানে এদের রেজাল্ট্যান্টটা কত? এদের লব্ধিটা কত হবে? এফ ভেক্টর প্লাস আরেকটা কত মাইনাস অফ এফ ভেক্টর, মানে এদের লব্ধি জিরো। তাহলে এই শূন্যটা কি? এটা তো দুটো ভেক্টরের লব্ধি, তার মানে এটাও নিশ্চয়ই একটা ভেক্টর। তাহলে এটা হচ্ছে শূন্য ভেক্টর বা লব্ধি ভেক্টর। মানে কোনো একটা ভেক্টর নির্দেশক রেখা অংশের যদি আদি বিন্দু এবং শেষ বিন্দু, আদি বিন্দু মানে প্রাথমিক বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট মিশে যায়, তাহলে ভেক্টরটি একটি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়, বা জিরো ভেক্টর বলা হয়। হলো, যেমন তোমাদের আমি এক্সাম্পল দিলাম কখন শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হয়। তো এই ছিল বিভিন্ন টাইপসের ভেক্টর। এরপর আমরা আরেকটা জিনিস শিখবো যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কী করে নির্ণয় করব। ওকে, হাউ টু ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, কী করে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। ধরো সাপোজ এখানে একটা ভেক্টর রয়েছে যেটা হরাইজেন্টাল সঙ্গে কি করেছে, অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। কত? অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। হলো, এখানে একটা ভেক্টর রয়েছে, ধরো ভেক্টরটার নাম দিলাম এ ভেক্টর, যেটা অনুভূমিকের সঙ্গে কত অ্যাঙ্গেল করে রয়েছে? 45 ডিগ্রি। তাহলে এখন আমার কোশ্চেন হলো, এখানে ধরো বি ভেক্টর যেটা অনুভূমিকের সঙ্গে প্যারালাল রয়েছে, অনুভূমিকের সঙ্গে প্যারালাল রয়েছে, তাহলে এই এ বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমরা বার করব। দেখো দুটো ভেক্টরের মধ্যে কোণ বার করতে গেলে প্রথমে যে ইনিশিয়াল পয়েন্ট, সেই ইনিশিয়াল পয়েন্টগুলো আমাদের একই বিন্দুতে নিয়ে আসতে হবে। কেন? দুটো ব্যক্তির মধ্যে যদি আমরা যেমন উচ্চতা মাপতে চাই, দুটো এই ব্যক্তিটা আর এই ব্যক্তিটার মধ্যে যদি উচ্চতা মাপতে চাই, তাহলে আমরা যদি এখান থেকে দেখি তাহলে কি অরিজিনাল উচ্চতা মাপতে পারবো? এখান থেকে যদি দেখি তো এই ব্যক্তিটাকে উঁচু মনে হচ্ছে, তাহলে অরিজিনাল হাইট মাপতে গেলে আমাদের দুটো ব্যক্তিকেই একই পজিশনে নিয়ে আসতে হবে, তাই তো? এদেরকে একই পজিশনে দাঁড় করাতে হবে। ঠিক তেমনি আমাদেরকে ভেক্টরের কোণ নির্ণয় করতে গেলে আদি পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্টগুলো একই পয়েন্টে নিয়ে আসতে হবে, প্রথম শর্ত। ঠিক আছে? তার মানে এখানে আমরা এইটা এদিকে কোথায় নিয়ে যাব? এটা এখানে নিয়ে যাব। তাহলে পরে আমরা ছবিটা আঁকি, এখানে ছবিটা আমরা আঁকার চেষ্টা করি, এবং আমরা এই ভেক্টরটাকে কোথায় নিয়ে যাব? এ ভেক্টর। আর এটা তো আমরা প্যারালাল শিফটিং করে এখানে নিয়ে যেতে পারি, সমান্তরালভাবে নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে হচ্ছে সেম এখানে আমরা বি ভেক্টরটাকে এঁকে দেবো, বি ভেক্টরটা। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে গেল? 45 ডিগ্রি। তাহলে এ বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি, তাই তো? এবং এইখানে দেখো আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা নেব না, কারণ যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা ছোট অ্যাঙ্গেলটাকে নেব। ছোট অ্যাঙ্গেলটা বলতে যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি বা 0 ডিগ্রির সঙ্গে সমান, জিরো অ্যাঙ্গেলটা দুটি ভেক্টরের মধ্যে কোণ 0 ডিগ্রি বা 0 ডিগ্রি থেকে বড় হতে পারে, এবং 180 ডিগ্রি বা 180 ডিগ্রি ছোট ছোট, এই এই লিমিটের মধ্যেই কিন্তু আমরা যে কোণটা আসবে সেটা নেব। আমরা কিন্তু এই কোণটা নেব না, বড় কোণটা নেব না। হলো, তাহলে আরেকটা আমি দেখাই যে এই একটা ধরো এ ভেক্টর, আর এখানে ধরো রয়েছে আরেকটা বি ভেক্টর। হলো, এবং এদের মধ্যে অ্যাঙ্গেল ধরে নাও, 130 ডিগ্রি ধরে নাও। কত? 130 ডিগ্রি এদের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে বলো তো এখন এ বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? তাহলে আমাদের এটার ইনিশিয়াল পয়েন্ট এটা, এটার ইনিশিয়াল পয়েন্ট এটা, তাহলে দুটো আমাদের সেম ইনিশিয়াল পয়েন্ট দুটো সেম জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে এইটাকে আমরা কি করব? সরিয়ে এখানে নিয়ে যাব, এটাকে সরিয়ে আমরা এখানে নিয়ে এলাম, তাহলে এটা বি ভেক্টর হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল কত হবে? এটা নিশ্চয় টোটালটা 180, তাহলে এটা হয়ে যাবে 50 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 50 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। আরও একটা এক্সাম্পল করছি আমি, ধরো এখানে একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, আর এখানে একটা ভেক্টর রয়েছে বি ভেক্টর। এখানে অ্যাঙ্গেল রয়েছে হচ্ছে কত? এখানে অ্যাঙ্গেল রয়েছে ধরে নাও 135 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। তাহলে এই দুটো কি এ বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 135 ডিগ্রি? না, এটার ইনিশিয়াল পয়েন্ট এটা, এটার ইনিশিয়াল পয়েন্ট এটা, আর আমি বলেছি যে আদি বিন্দু দুটো মেলাতে হবে। তাহলে এই ভেক্টরটাকে হয় আমাকে এখানে নিয়ে যেতে হবে, নাহলে এটাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমি এটাকে এখানে নিয়ে চলে এলাম, এই যে এখানে নিয়ে চলে আসলাম বি ভেক্টরটাকে নামিয়ে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? এদের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 - 135 মানে 45 ডিগ্রি, তাই তো?
তাহলে তোমাদের জন্য একটা কাজ দিই, ধরো ধরো একটা ভেক্টর এ ভেক্টর হলো, আর এখানে একটা ভেক্টর যেটা হচ্ছে বি ভেক্টর, এবং এইখানে এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টর। এখানে অ্যাঙ্গেল করেছে হচ্ছে 45 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল করেছে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাকে কমেন্টে জানাও যে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তো এই ছিল আজকের ভিডিওটি, বেসিক কনসেপ্ট অফ ভেক্টর, যেখানে আমরা ভেক্টর কি, টাইপস অফ ভেক্টর, ভেক্টরের রিপ্রেজেন্টেশন এবং অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস, এই সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করব।